সৌভিক কনফারেন্স মিটিংয়ের জন্য অ্যাব্রড যাওয়ার আগেই স্রোতের সাথে আশীর্বাদটা সেরে ফেলতে চায়। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সৌভিকের বাবা হঠাৎ করেই সার্থকের বাবাকে ফোন করে বলতে থাকে যে দেখুন, আমাদের তো প্রায় দুই পরিবারের সম্মতি মিলেই গিয়েছে। এখন আমি শুধু এতটুকুই যাচ্ছিলাম যে আমার ছেলেটা খুব শীঘ্রই অ্যাব্রড যাচ্ছে ওর একটা কনফারেন্স মিটিং অ্যাটেন্ড করার জন্য। তার আগে যদি কোনো মতে স্রোত এবং সৌভিকের আশীর্বাদটা সেরে ফেলতাম তাহলে আমার মনে হয় যে বেশি বেটার হতো। এই কথা শোনা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে হ্যাঁ, আপনি খুব একটা খারাপ প্রস্তাব তো দেননি, কিন্তু এই বিষয়ে আমার আগে স্রোতের পরিবারের সাথে কথা বলতে হবে। এখন তাদের কি মতামত সেটা জেনে আমি তারপরে তোমাকে জানাচ্ছি, ঠিক আছে? তো ওদিকে এই কথা বলা মাত্র সার্থকের বাবাকে সার্থক প্রশ্ন করতে থাকে যে কী ব্যাপার, কী খবর, কে ফোন করেছিল বাবা? ওদিকে সার্থকের বাবা বলতে থাকে কে আবার? সৌভিকের বাবা। এখন তো আমার একটা মাত্রই কাজ যে কী করে আমি আমার মেয়েটাকে যত তাড়াতাড়ি সম্ভব সৌভিকের হাতে পাত্রস্থর করে নিশ্চিন্ত হব। ওদিকে এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে বাবা কেন তুমি এত খেপেছো বলো তো? স্রোতের বিয়ে নিয়ে আমার সেটাই মাথায় ঢুকছে না। ওদিকে সার্থকের বাবা বলতে থাকে ওরে সার্থক, এখনও তো মাত্র শুরু হয়েছে, পিকচার তো এখন পুরোপুরি বাকি আছে, তুই এখনও দেখিসনি যে আমি কী কী করতে পারি। এমন এমন আজব জিনিস করবো না যেটা হয়তো বা তোরা কোনোদিনও কল্পনাও করতে পারিস নি। সেই কাজটা এবারেই বুড়ো করে দেখাবে, জানিস তো? তার আগে আমি বরঞ্চ একবার রাইয়ের সাথে কথা বলে নিই, জানিস তো, কারণ খুব বেশি দরকার পড়ে গিয়েছে। সৌভিকের বাবা এক্ষুনি ফোন করে বলছিল যে রাইয়েরকে যাতে আমি জানাই যে সৌভিককে কনফারেন্সে যেতে চলেছে, আর তার আগে সৌভিক চায় যে স্রোতের সাথে যাতে তাই ওরা এঙ্গেজমেন্টটা হয়ে যাক। ওদিকে এই কথা শোনা মাত্র সার্থক চমকে ওঠার বলতে থাকে যাচ্ছা বাবা, তোমার বন্ধুর ছেলের এত তাড়াহুড়া কিসের বলো তো? ও যেখানে যাচ্ছিল ওর মতো করে যাক না, না হয় ওখান থেকে ফেরার পর বাকি কথাগুলো হবে। এখন যাওয়ার আগেই এত তাড়াহুড়া করে এঙ্গেজমেন্ট করার কী দরকার আছে বলো তো? এখানে তার পাত্রী পালিয়ে যাচ্ছে না, আর স্রোতও এখন যথেষ্ট পরিমাণে পড়াশোনা করছে, ওকে না হয় একটু ওর পড়াশোনায় মনোযোগী হতে দাও না, এত কিসের তাড়াহুড়া ওদের? এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে তুই কোনোদিনও শুধরবি না, তুই কোনোদিনও ওদের ভাবনাটা বুঝতে পারবি না। জানিস তো যে ওদের একমাত্র ছেলে, তাই ওদের একমাত্র ছেলের বিয়ে নিয়ে ওদের যথেষ্ট পরিমাণে ইচ্ছে আকাঙ্ক্ষা আছে। এখন সেটা সব কিছু তোরা জলাঞ্জলি দিয়ে দিতে পারে না, তাই না? স্রোত পড়ছে পড়ুক না, এক্ষুনি তার ওরা স্রোতকে নিয়ে বাইরে সেটেল হয়ে যাচ্ছে না, তাই না? এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে তোমাদের যা ইচ্ছে তুমি তাই করো। ওদিকে সার্থকের বাবা রাইকে ফোন করে বলতে থাকে যে দেখো রাই, আমাদের প্ল্যান অনুযায়ী সব কিছুই এগোচ্ছে, এখন স্রোতকে না আমাদের রাজি করাতে হবে আশীর্বাদের অনুষ্ঠানের জন্য। এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আঙ্কেল, সব কিছু অনেক বেশি তাড়াহুড়ার মধ্যে হয়ে যাচ্ছে না, আমরা বড্ড বেশি রিস্কি কাজ করে ফেলছি না? তো এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে একটু একটু তো ভালোবাসার মামলা আমাদেরকে রিস্ক নিতেই হবে রাই, নয়তো বা আমরা আরও বেশি বিপদে পড়ে যাবো। দেখছোই তো যে দুজনে মিলে এতটাই শক্ত মন মানসিকতার মানুষরা যে কেউই ভাঙছে কিন্তু মচকাচ্ছে না, তাহলে আমরা কী করে ওদেরকে রাজি করাবো বলো তো? এছাড়া তো আমাদের কাছে কোনো উপায়ও নেই। এক্ষুনি মাত্র রেগে চোটে লাল হয়ে রুমে গিয়ে বসে আছে যখন কিনা শুনতে পেরেছে যে আমি বলেছি যে সৌভিকের বাবা আমাদেরকে স্রোত আর সৌভিকের এঙ্গেজমেন্টের প্রস্তাব দিয়েছে। এই কথা শোনা মাত্র রাই বলতে থাকে যে আঙ্কেল, তাহলে তারা কবে করতে চায়? তখন সার্থকের বাবা বলতে থাকে কবে মানে এটা তো আর দিন ধার্য করার কোনো কিছু নেই, যেদিন তুমি বলবে সেদিনই, কারণ এটা তো হাজার হোক এটা অভিনয়, তাই না? তুমি আমরা শক্ত এইটা জানি শুধুমাত্র সার্থক এবং স্রোত ছাড়া, তাই না? তাহলে এখন ওদের জন্য কোন দিনটা ভালো হবে সেটাই বলো তো বন্ধুরা। ভিডিওটি ভালো লাগতে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।